আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো। অনেকে আশানুরূপ ফলাফল পেয়েছো, অনেকে আশানুরূপ ফলাফল পাও নাই। ফলাফল আশানুরূপ না হলে এখনো হতাশ হওয়ার কিছু হয়নি, কারণ এখনো বড় জার্নি বাকি আছে। গুচ্ছতে ভালোই সিট আছে, সেখানে যদি তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো, আল্লাহ তাআলার রহমতে তুমি ইনশাআল্লাহ ভালো করবা। এখন শুধু ধৈর্য ধরতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। দেখো, সেজন্য তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টে চেষ্টা করব যতটা সম্ভব হেল্প করার। বিশেষ করে আগে আমি কেমিস্ট্রি টোটালটা শেষ করব, যেন কেমিস্ট্রি পার্ট নিয়ে অন্য কোথাও ঘোরাঘুরি করা না লাগে। দেখো, গুচ্ছ সর্বপ্রথম শুরু হয়েছিল কত সেশনে? 20-21 সেশন থেকে। ওইবারই কিন্তু আমি গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং আমাদের সময়ে 70+ মার্ক পাইছিল মাত্র 500 জন। তার মধ্যে আমারও 70+ মার্ক আসছিল আল্লাহর রহমতে। দেন তারপরে খুলনা ইউনিভার্সিটির চয়েস দিয়েছিলাম, দেন সেখানে ফার্মেসিতে ফার্স্ট ছিলাম। সে তারই আঙ্গিকে এবং বিগত কয়েক বছরে পড়ানো থেকে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই আঙ্গিকে তোমাদের কেমিস্ট্রি পার্টে হেল্প করবে ইনশাআল্লাহ। তো আজকে আমি তড়িৎ রসায়ন নিয়ে কথা বলবো। তড়িৎ রসায়নের শুরুতে দেখো, আমাদের দুইটা জিনিস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে এই অধ্যায়ের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার গ্যালভানিক কোষ, আরেকটা হচ্ছে তড়িৎ কোষ, বা যেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষও বলি আর কি। তা এই জায়গায় দেখো, তুমি কি করবা বা কি প্রশ্ন আসবে তোমার এখান থেকে, যে গ্যালভানিক কোষ কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করতে পারে। গ্যালভানিক কোষ কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করতে পারে, এইটা মনে রাখতে হবে। এই জায়গায় তুমি গ্যারাত পড়বা অথবা ততরা পড়বা। গ্যারাত মানে কি? গ্যালভানিক কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করবে বা পরিণত করবে। উল্টা করে যদি তুমি ততরা দিয়ে মনে রাখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। এটা মনে রাখবা, যে কোন কোষ কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করতেছে। ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোকেমিক্যাল সেলে যেটা আমরা বলি। আচ্ছা, এরপরে যদি আমরা একদম টপিক ওয়াইজ চলে আসি, আমাদের অপরিবাহী পদার্থ আছে কিছু, কাঁচ, কাঠ, রাবার, সালফার, অধাতু, গ্লুকোজ, চিনি, এগুলো তো জানো। বিশুদ্ধ পানি, হীরক, এগুলো হচ্ছে কুপরিবাহী। গ্রাফাইটটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। গ্রাফাইটটা কি? কার্বনের রূপভেদ, এগুলো জানো। এখান থেকে তোমাদের বইয়ে আছে সবাল তড়িৎ বিশ্লেষ্যের এক্সাম্পল। সবাল তড়িৎ বিশ্লেষ্য কারা? খুব সহজে মনে রাখবা, সবাল অ্যাসিড, সবাল ক্ষার। সবাল অ্যাসিডের মধ্যে 4টে অ্যাসিডের নাম তোমাকে মনে রাখতেই হবে ফুল কেমিস্ট্রির জন্য। তারপরে দুর্বল অ্যাসিড যেগুলো, সেগুলো হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে সবাল ক্ষার এরা এরা হচ্ছে সবাল তড়িৎ বিশ্লেষ্য। তারা দ্রবণে 70 থেকে টোটাল 100% আয়নিত হতে পারে। আর সবাল অ্যাসিড ক্ষারের থেকে যে লবণ পাবো, তারাও কিন্তু আমার সবাল তড়িৎ বিশ্লেষ্য হয়ে থাকে। এরপর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? দুর্বল অ্যাসিড এরা, দুর্বল ক্ষার এরা। দুর্বল ক্ষারের মধ্যে এই দুইটা পড়বা। অবিশ্লেষ্য চিনি, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন, এইগুলা। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা কথা আমি একটু বলি। টোটাল একটা পদার্থকে 3 ভাগে ভাগ করি আমরা, তাই না? এখানে আমরা পরিবাহী বলি, অপরিবাহী বলি যেটা অপরিবাহী ছিল, আর আমরা কুপরিবাহী বলি। তা কুপরিবাহীর মধ্যে তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী যারা, সেগুলা থাকে সাধারণত বিশুদ্ধ পানিটাই তড়িৎ কুপরিবাহীর মধ্যে থাকে। আর মাঝে মাঝে হীরকটাও এখানে চলে আসে, কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে। এগুলা হচ্ছে কুপরিবাহীর মধ্যে। অপরিবাহীর এক্সাম্পল এখানে পড়ে ফেলেছি আমরা। আর এই যে তড়িৎ পরিবাহী, এই তড়িৎ পরিবাহী কিন্তু আবার দুই প্রকার। ইলেকট্রনীয় পরিবাহী আছে, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই যেগুলা আমরা আলোচনা করছি, এগুলা কিন্তু ইলেকট্রনীয় না, এগুলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দেখো, সবার নামের শেষে তড়িৎ বিশ্লেষ্য আসে। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে একটা কথা তুমি মনে রাখবা, তড়িৎ প্রবাহিত হয় আয়নের মাধ্যমে। তড়িৎ প্রবাহিত হয় আয়ন দ্বারা। এই কথাটা তুমি একটু মনে রাখবা।
তাহলে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীতে কি হবে? ইলেকট্রন দ্বারা, এগুলা। আর এই যে এটা তাহলে কিসের উপর ভিত্তি করে হয়? তড়িৎ পরিবহনের পদ্ধতি অনুসারে। আরেকটা আছে না, তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুসারে, সুপার কন্ডাক্টর, তড়িৎ সুপরিবাহী, অর্ধপরিবাহী বলি। এই সুপার কন্ডাক্টর কি জিনিস? যাদের মধ্যে কোন বাধা ছাড়াই সর্বোচ্চ পরিমাণে তড়িৎ প্রবাহী হতে পারে। এরা সংকর ধাতু আর ধাতুর অক্সাইড মিলে তৈরি হয়, যেমন নিবেনিয়াম, জার্মেনিয়াম। এটার সন্ধি তাপমাত্রাটা পড়তে হবে, টিসি দ্বারা আমরা বলি সন্ধি তাপমাত্রা 23.2। বেরিয়াম, ইট্রিবিয়াম, বেরিয়াম কিউপ্রাস অক্সাইড, এটা যদি বলো তাহলে সন্ধি তাপমাত্রা 90 কেলভিন। এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমি যদি তোমাদের একটু বলি, যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা প্রকারভেদ আছে না? একটা আছে তোমার আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, আরেকটা হচ্ছে মোলার পরিবাহিতা। এই আপেক্ষিক যে পরিবাহিতা, প্রত্যেকটার কিন্তু প্রতীক আছে, কিছু কিছু দ্বারা প্রকাশ করা হয়। তো এই আপেক্ষিক পরিবাহিতা, এটাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, আর মোলার পরিবাহিতাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করতে পারি। এখন এগুলোর একক জানতে হবে। তুমি যদি সমীকরণ জানতে চাও জানতে পারো, কিন্তু এগুলোর এককটা বেশি ইম্পর্টেন্ট। এই যে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতাতে তোমার একক কি আসে? একক তোমার সিজিএস এককে আছে, এসআই এককে আছে। যদি তুমি সিজিএস বলো, সিজিএস পড়লে এসআইটাও পড়া হয়ে যায়, একই প্রায়। সিজিএস এ আছে হচ্ছে পার ওহম পার সেন্টিমিটার। যদি তুমি এসআই এককে বলো, আমরা এই পার ওহম এটাকে আমরা কি বলি? সিমেন্স বলি, তাহলে এস, আর এটাকে মিটারে করে নিতে হবে। ল্যামডাকে যদি বলো, তাহলে এই জায়গাটাতে তোমার পার ওহম সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট, এখানে তুল্য নিতে হবে। যদি তুমি এসআই এককে বলো, তাহলে এখানে এস এম স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট আসবে এই জায়গাটাতে। আর মোলার পরিবাহিতার একক কি আসে? পার ওহম, সেন্টিমিটার উপরে যেটা ছিল তার থেকে সেন্টিমিটার স্কয়ার ছিল, ওইটার সাথে এক্সট্রা এই জায়গায় আমরা পার মোল দিয়ে দিব। তাহলে এই জায়গায় এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা। এরপরে তুমি এখান থেকে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, তো ফ্যারাডের তো দুইটা সূত্র, তাই না? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র এখানে পরে এই জায়গাটাতে আমি আলোচনা করছি। দেন ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা আমি এখানে যদি একটু বলি, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক জেড। মানে কি? মানেটা হচ্ছে একটা তড়িৎ, বিভিন্ন বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে একই সময়ের মধ্যে একই পরিমাণে তড়িৎ প্রবাহ, মানে একই পরিমাণে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করা হয়, তবে ইলেকট্রোড সমূহে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ হবে যান্ত্রিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আর প্রথম সূত্রে ছিল কি? ডাব্লিউ সমানুপাতিক কিউ। তাহলে এই হচ্ছে মেইন পার্থক্য। প্রথম সূত্রে কি হচ্ছে? ডাব্লিউ সমানুপাতিক কিউ, দ্বিতীয় সূত্রে ডাব্লিউ সমানুপাতিক জেড। এটা মনে রাখতে হবে তোমাকে। তার মানে এখান থেকে তুমি W1/Z1, W2/Z2 লিখতে পারো। এইখান থেকে যদি পারো একটু এর প্রযোজ্যতা, ফ্যারাডে সূত্রের প্রযোজ্যতাটা ও সীমাবদ্ধতাটা একটু দেখতে পারো, রিডিং দিও। যদি সম্ভব হয় টেক্সট বুক থেকে এটা রিডিং দিও। আমি আর পড়াচ্ছি না, কারণ এটা ইম্পর্টেন্ট না অতটা, এই জন্য এটা আমি গুরুত্ব দিচ্ছি না। আচ্ছা, আমি এবার ফ্যারাডের প্রথম সূত্র যদি একটু বলি। প্রথম সূত্র ডাব্লিউ সমান কিউ, সমানুপাতিক কিউ। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন যদি তুমি উঠাই দাও, তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে জেড। কিউ সমান আবার আমরা জানি আইটি, ডাব্লিউ সমান জেড আইটি আসতেছে। জেড মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা জেড বলি। এটা কি হয়? এটা সমান হচ্ছে M/FE। M/FE, এফ এর মান কত? 96,500, অথবা এখানে ইও থাকতে পারে, ইও এই জায়গাটাতে দেওয়া থাকতে পারে।
এইখানে তোমার বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বা বিভিন্ন মৌলের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলতে পারে। তো এই জায়গায় বের করতে বললে তো তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো। আর একটু কষ্ট করে সম্ভব হলে হাইড্রোজেন আর কপারটা মুখস্থ রাখো। হাইড্রোজেন আছে হচ্ছে 10 এর পরে 447 এরকম। রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়, আর রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা ই দ্বারা প্রকাশ করি। ই সমান হচ্ছে m/e। এটা একটু মনে রাখো। আচ্ছা, এখানে দেখো আমি একটা কোষ বা একটা ব্যাটারি দিয়ে কয়েকটা জিনিস বোঝাচ্ছি। অ্যানোড এখানে পজিটিভ। অ্যানোডে আমরা কি জানি? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড পজিটিভ, এই কথাটা একটু মাথায় রাখো। তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোডটা পজিটিভ হচ্ছে এই জায়গায়। এখানে আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়। তাহলে অ্যানোডে কি হয় আমরা জানি? অলয়েজ জারণ হয়। তো এখানে আমরা যদি বলি ক্লোরিন মাইনাস থেকে দেখো 0 হয়েছে না? জারণ মান বাড়ছে। জারণ মান বাড়লে সেটা কি? জারণ। আর এখানে কি গ্রহণ হয়েছে, তার মানে বিজারণ। এটা এমনি জানার জন্য, এটা আমাদের এখানে কাজে লাগবে না। আচ্ছা, ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে যে ম্যাথমেটিক্যাল টার্ম আসবে সেটা তুমি সবসময় এই একটা সূত্র দিয়ে করে ফেলতে পারবা, কিউ সমান NEF। আমি এটা নিয়ে কয়েকটা জিনিস একটু বলি। ই মানে কি? ই মানে হচ্ছে তোমার স্থানান্তরিত আধান বা চার্জ বা ইলেকট্রন, যেটাই বলো তুমি। যেমন এখানে দেখো Cl2 হচ্ছে, তা ক্লোরিন মাইনাস দেওয়া থাকলে Cl2 হতে গেলে কি হতে হয়? দুইটা ক্লোরিন, এজন্য সামনে 2, তাই দুইটা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে বলে এখানে ইয়ার মান 2। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো ইয়ার মান 2, অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে ইয়ার মান 4 আসতেছে, চারটা অক্সিজেন এখান থেকে স্থানান্তরিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে ই মানেই হচ্ছে তুল্য সংখ্যা হয়ে যায়, যার যত তুল্য সংখ্যা সেই ক্ষেত্রে আমরা ইয়ার মান সেটা ইউজ করি। একটা জিনিস এমসিকিউতে এটা আসে যে 1 ফ্যারাডে মানে কি কি বোঝায়। দেখো আমি সবগুলো এখানে লিখে রাখছি। প্রথমত 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব, তো জানোই। এই 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ যা 1 ফ্যারাডে তাই। এবার ইলেকট্রনের চার্জটা যদি তুমি গুণ করে দাও, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ গুণ করার পরে 96,500 আসছে। এই চারটা ভাবে প্রকাশ পাওয়া যায়। এই চারটা যে কোনো একটা চেঞ্জ করে দিয়ে বলবে যে নিচের কোনটি সঠিক নয়। এবার কিউ সমান NEF দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা দেখে ফেলি, চলো। কারণ এইখান থেকেই ম্যাথ আসার সম্ভাবনা আছে। তুমি জাস্ট একটা জিনিসই শিখে রাখবা, কিউ সমান NEF। এই জায়গায় তুমি মোল সংখ্যার সূত্রগুলো একটু মনে রাখবা। মোল সংখ্যার সূত্র কি? N সমান W/M, X/Na। এই দুইটা মেইনলি এখানে করলে হয়ে যায়, বাদ বাকিগুলো আমি সব পরিমাণগত রসায়নে পড়াবো। এবার এখানে কোশ্চেনটা খেয়াল করো। 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়নে ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? অ্যানোড ছেড়ে চলে যায়, ক্যাথোডে গিয়ে সঞ্চিত হয়। এটা মাথায় রাখবা। তাহলে চাইছে কি? ডাব্লু চাইছে না যে কোনটা সঞ্চিত হবে। সঞ্চিত হয় তো ক্যাথোডে গিয়ে কি সঞ্চিত হয়? ভর সঞ্চিত হয়। তা আমরা কিউ সমান NEF জানি, কিউ এর সাথে ই এর সম্পর্ক সমানুপাতিক, এটা আমরা জানি। এখানে তুমি এটাও করতে পারো, এন সমান আমরা যদি এখানে W/M ইউজ করি, W/M ইউজ করি, ডাব্লুর সাথে ই এর সম্পর্ক কেমন? ডাব্লুর সাথে ই এর সম্পর্ক কেমন? ওটা দিয়েও বের করা যায়। অথবা তুমি এখান থেকে দেখো, যার ই এর মান যত বেশি সে তত বেশি সঞ্চিত হবে। কিউ এর সাথে ই এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তো এখানে অ্যালুমিনিয়ামের তুমি দেখো জিঙ্ক, এটা তো জানো জিঙ্ক 2+ হয়, তাহলে তার ই এর মান 2। অ্যালুমিনিয়াম এর ই এর মান 3, কারণ 3 নাম্বার ইলেকট্রনটায় তৃতীয় তিনটা ইলেকট্রন ত্যাগ হবে, 13 নম্বর গ্রুপের মৌল। পটাশিয়াম 1 নম্বর গ্রুপের মৌল একটা, ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, তাহলে ই এর মান 2টা। তাহলে সব থেকে বেশি ই এর মান হচ্ছে এটা, তাহলে এটার জন্যই হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রশ্নটা এরকম ছিল যে 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চয় করতে কতটুকু বিদ্যুৎ লাগবে? তা কিউ সমান NEF সূত্র দিয়ে এখান থেকে মেইনলি করে ফেলবা। এন সমান কি? W/M। ডাব্লু হচ্ছে 18, আণবিক ভর হচ্ছে 27। এখান থেকে ই এর মান কত? অ্যালুমিনিয়ামের জন্য 3 আর এফ দেওয়া আছে 2F। তারপর একটা দেখো,
1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণে বিদ্যুৎ দরকার? n এর মান দিয়ে দিছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হবে, তাহলে হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে আমরা E এর মান 2 পাই, তাই Q সমান NeFA বসালে 2 ফ্যারাডে পাচ্ছ। এরকম সিম্পল টাইপেরই ম্যাথ পাবা। আচ্ছা, আমি এটা তো বললামই, n সমান W/m। তো এখান থেকে তোমার মেইনলি W টা বের করতে বলে, W বের করে একটা ম্যাথ প্র্যাকটিস করবা, E বের করে একটা ম্যাথ প্র্যাকটিস করবা, T বের করে একটা ম্যাথ প্র্যাকটিস করবা, তিনটা বের করলে হয়ে যাচ্ছে। আর Q তো আগে দেখাইছি। এখানে দেখো আমি প্রশ্ন রাখছি, এটা দেখলেই বুঝবা। দেখো, ত্রিযোজিত ধাতব লবণের জলীয় দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 965 সেকেন্ড যাবত চালনা করলে কত গ্রাম ধাতু জমা হবে? আমরা এই জায়গাটাতে দেখো IT সমান W/m EF বের করছি, তার মানে W সমান কি আসে? MIT/FE। এই জায়গাটাতে আমরা W সমান পাই MIT/FE। m এর মান 27 দিয়েই দিছে, I এর মান দিছে 10, T এর মান দিছে 965, দেন F এর মান আমরা জানি 96500, E কত? 30 যদি বলে দিছে, তার মানে 3, 3 9 27, 965। আমি এখান থেকে এটা ভেঙে লিখতে পারি 965 ইন্টু 100, তাহলে 965 আর 965 কেটে যায়, এই 10 কাটে, তার মানে 0.9 আসে। এটা কত সহজ, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, এত গ্রাম। পরেরটা আসো, ক্রোমিয়াম সালফেট দ্রবণে এত বিদ্যুৎ 2 ঘন্টা যাবত চালনা করলে ক্যাথোডে এত ক্রোমিয়াম জমা হয়, ক্রোমিয়ামের চার্জ কত? এরকম চার্জ বের করতে বললে জাস্ট তাদের তুল্য সংখ্যাগুলো মাথায় রাখবা। তুল্য সংখ্যা বলতে ক্রোমিয়ামের চার্জ কত হয় সাধারণত? ক্রোমিয়াম সালফেটের চার্জ কত? 3+ না? তাহলে এখানে +3 দিবা, ডিরেক্টলি এখানে তুমি +3 দিয়ে দিবা। এখানে তোমাকে একটু কষ্ট করে এই কয়েকটা জিনিস একটু বের করে শিখতে হবে। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আসো যে কে আগে চার্জ মুক্ত হবে। তা এটার জন্য আমাদের প্রয়োজন তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজ থেকে বেশ কয়েক ধরনের প্রশ্ন আসে, আগে তোমাকে সক্রিয়তা সিরিজটা মুখস্থ করতে হবে। লি কে কে না ম্যাকআইভার এলো যেন, কেমনে ফিরে কাঁদলে কিভাবে, নীল সোনা পাবে, এইগুলা। তো এখন উপরের গুলা মনে রাখতে হবে, হাইড্রোজেনের নিচের গুলা মনে রাখতে হবে। হাইড্রোজেনের নিচের মৌল হচ্ছে সাধারণত 4টা। এবার এই 4টা মৌল কি পড়তে হবে? কপার, মার্কারি, সিলভার, গোল্ড, এগুলা হাইড্রোজেনের নিচে অবস্থান করতেছে। এই যারা হাইড্রোজেনের নিচে অবস্থান করে এরা কি করতে পারে না? হাইড্রোজেন কে অপসারণ করতে পারে না। যারা হাইড্রোজেনের নিচে থাকে, মানে এই 4টা ধাতু কখনোই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। উপরের কোনো উৎস থেকে এটা মাথায় রাখতে হবে। এবার তুমি যদি চাও তাহলে এই জিনিসগুলো পড়তে পারো, যে উপর থেকে শুরু করে সোডিয়াম পর্যন্ত প্রত্যেকেই পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। উপর থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে গ্যাসীয় অবস্থা থেকে, মানে স্টিম থেকে। উপর থেকে লেড পর্যন্ত, হাইড্রোজেনের উপর পর্যন্ত HCl থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা আছে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। এবার এখানে ছিল হচ্ছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, কে আগে চার্জ মুক্ত হবে, কিভাবে বুঝবা? খুব সহজ, সক্রিয়তা সিরিজে এটা এগুলা থেকে কি হয়? পজিটিভ আয়ন তৈরি হয়। পজিটিভ আয়ন যার অবস্থান যত নিচে সে সবার আগে চার্জ মুক্ত হবে। আরেকটা আছে নেগেটিভ আয়নের, এটা পড়বে কি? নাসা কবে আইলো হাই, ওই আয়ন সবার আগে চার্জ মুক্ত হবে। এবার অ্যানোডে কি তৈরি হতে পারে, ক্যাথোডে কি তৈরি হতে পারে, সেটা নিয়ে এখানে আমি ছোট্ট একটা আলোচনা করব, যেন নিজে বের করতে পারো। একটা তড়িৎ বিশ্লেষক দ্রবণ, এগুলো সব তড়িৎ বিশ্লেষক দ্রবণ, ওই দ্রবণে বলবে অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে। যেমন দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইড বলা হয়েছে এই জায়গাটাতে। আচ্ছা, এখানে একটা কথা আমি একটু বলি, যদি জলীয় কথা দেখো তাহলে সাথে সাথে এখানে তোমাকে পানিও ভেঙে ফেলতে হবে। জলীয় কথা যদি দেখো তাহলে সেখানে সাথে সাথে পানিও ভাঙতে হবে। জলীয় অথবা অ্যাকুয়াস থাকলেও কিন্তু একই কথা, কারণ অ্যাকুয়াস মানেও জলীয় বোঝায়। এখন প্রথমটা, আর গলিত থাকলে সেখানে পানি ভাঙা যাবে না,
এই প্রথম কাজ, তোমাকে আগে চার্জে ভাঙতে হবে। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, তাকে চার্জে ভাঙলে আমরা সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পাচ্ছি। এখানে পানি ভাঙা হবে না। অ্যানোড কি? অ্যানোড হচ্ছে পজিটিভ, বলছিলাম না? ক্যাথোড হচ্ছে নেগেটিভ। এই যে পজিটিভটা নেগেটিভকে দিবা, নেগেটিভটা পজিটিভকে দিবা, তা ক্লোরাইড তো নেগেটিভ, সেটা দেবো পজিটিভকে। তো এখন এটা তো আয়ন হিসেবে অ্যানোডে যাবে না, অ্যানোডে থাকবে অণু হিসেবে। তাহলে ক্লোরিন থেকে ক্লোরাইড, Cl2, সোডিয়াম থেকে সোডিয়াম, ধাতু হিসেবে সে যায়। যখনই জলীয় দিয়ে দিবে তখনই মূল জিনিসটা ভাঙার সাথে সাথে পানিও ভাঙতে হবে। এবার দেখো, পজিটিভ আয়ন দুইটা হয়ে গেছে, নেগেটিভ আয়ন দুইটা হয়ে গেছে। এবার কে আগে চার্জ মুক্ত হবে, এই জন্য তোমাকে দেখতে হবে সক্রিয়তা সিরিজ। তো একটু আগে উপরে দেখলাম, দেখো ওইস আয়ন সবার আগে চার্জ মুক্ত হবে। তাহলে ওইস আয়ন সবার আগে চার্জ মুক্ত হবে। তাহলে ওইস আয়ন তো দিব না আমরা, ওইসে যেখানে তুমি হাইড্রোজেন থাকলে এখানে হাইড্রোজেনটাই ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডে কি যাবে? হাইড্রোজেন যাবে। এখানে লঘু কথাও থাকতে পারে, লঘু জিনিসও একই কথা। আর এই সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন থেকে কোনটা যাবে? আচ্ছা, ওইস থেকে কিন্তু হাইড্রোজেন না, এই হাইড্রোজেন আয়ন না, সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের অবস্থান তো নিচে, এই হাইড্রোজেন আয়ন থেকে H2 যাচ্ছে। আর ক্লোরাইড আয়ন আর ওইস আয়ন, এই দুইটা থেকে কে আগে চার্জ মুক্ত হওয়ার কথা ছিল? আগে চার্জ মুক্ত হওয়ার কথা কার ছিল? আগে চার্জ মুক্ত হওয়ার কথা ছিল ওইস এর। আগে চার্জ মুক্ত হওয়ার কথা ছিল এখানে ওএইচ এর। তাহলে ওএইচ আয়নই এখানে চার্জ মুক্ত হবে। তো ওএইচ আয়ন যদি চার্জ মুক্ত হয় তা আমরা তো ওটা বলবো না, আমরা এখানে অক্সিজেন বলবো। এখানে এটা আমরা অক্সিজেন বলতে পারি। প্রশ্ন খুব একটা আসে না। যদি সোডিয়াম ক্লোরাইডের মার্কারি দিয়ে গাঢ় জলীয় দ্রবণ বলে, তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি মনে করতে হবে, তখন এখানে ক্লোরাইড চলে আসবে। আর এই জায়গাটাতে সোডিয়াম অ্যামালগাম চলে আসবে। কপার সালফেটের জলীয় দ্রবণ যদি বলা হয়, দ্রবণ মানে সেখানে জলীয় বা অ্যাকুয়াস মনে করতে হবে। তার মানে তুমি কপার আয়ন পাবা, সালফেট আয়ন পাবা, আর কি পাবা? হাইড্রোজেন আয়ন পাবা, আর ওইস আয়ন পাবা। তাহলে এবার নেগেটিভ আয়ন গুলো যদি আমরা পজিটিভে নিয়ে আসবো, সালফেট, সালফেট টু নেগেটিভ, ওইস, এটা একটু উল্টো লেখা হয়ে গেছে। অক্সিজেন তো নেগেটিভ, নেগেটিভটা যাবে পজিটিভে। না, ঠিকই লিখছে এখানে। দেখো, সালফেট আর অক্সিজেন, এদের মধ্যে কাকে আগে চার্জ মুক্ত হওয়ার কথা? ওইস আয়নের আগে চার্জ মুক্ত হওয়ার কথা, তাই না? কারণ তার অবস্থান নিচে। তাহলে ওইস আয়ন থাকলে অক্সিজেনটা তোমার চার্জ মুক্ত হবে, অক্সিজেন আকারেই যাবে। আর কপার আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের নিচে হচ্ছে কপার, তার মানে কপার আগে চার্জ মুক্ত হবে, এই জন্য এখানে কিন্তু কপার আছে। এইভাবে এগুলো বের করতে হয়। এখন তুমি নিজে এগুলো বের করতে পারবে কয়েকটা প্র্যাকটিস করলে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে কি বলা হয়? ব্রাইন বলা হয়। ব্রাইনের আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হয় না, এটা একটু মাথায় রাখো। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, আমি এইটা একটু বলি। যখনই গাঢ় হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইডটা, গলিতর জায়গায় আমি গাঢ় দিয়ে দিলাম। যখনই গাঢ় দিয়ে দিবা তখন এখানেও তোমাকে পানি ভাঙতে হবে। তাই সোডিয়াম আয়ন দিলাম, হাইড্রোজেন আয়ন দিলাম, ক্লোরাইড আয়ন দিলাম, আর ওইস আয়ন দিলাম। গাঢ় দেওয়া মানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, তার মানে এখানে তুমি Cl2 পাবা, আর এই জায়গায় কি পাবা? হাইড্রোজেন পাবা। সোডিয়াম আর ওইস মিলে কি তৈরি হতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ব্রাইনের আর্দ্র বিশ্লেষণে যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, এটাকে কি বলা হয়? ব্রাইন। ব্রাইনের আর্দ্র বিশ্লেষণে তিনটা জিনিস পাই, ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। এখানে কিন্তু কোনোভাবে অক্সিজেন তৈরি হয় না। এবার তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজটা মুখস্থ করে এবার অনেকগুলো প্রশ্নের তুমি উত্তর দিতে পারবা। দেখো, প্রথমত আমরা এটা বলেছি, হাইড্রোজেনের উপরে যারা, তারা এসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, নিচে যারা, তারা হাইড্রোজেন
কে অ্যাসিড থেকে প্রতিস্থাপন করতে পারে না, এটা আমরা জানি। এটাও বলেছি রিসের গুলো আগে চার্জ মুক্ত হবে। এবার এটা খুব ইম্পর্টেন্ট, সিরিজের পাশাপাশি বা যে কোনো দুইটা আয়ন যদি দেয়, দিয়ে যদি বলে কে অ্যানোড কে ক্যাথোড, অলওয়েজ উপরেরটা অ্যানোড হবে, তার মানে তার জারণ হবে, তার মানে তার জারণ হবে। নিচেরটা অলওয়েজ ক্যাথোড, তার মানে কি হবে, তার বিজারণ হবে। তুমি ধরো একটা জিঙ্ক আর কপার নিছো, জিঙ্কের অবস্থান উপরে, সেজন্য সে অ্যানোড। ম্যাগনেসিয়াম ক্যাডমিয়াম নিছো, ম্যাগনেসিয়াম উপরে, এই জন্য সে অ্যানোড। এই জন্য তোমাকে অবশ্যই সক্রিয়তা সিরিজটা মুখস্থ করতে হবে। ওর থেকে ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবা। নিচের পাত্রে উপরের লবণ রাখা যাবে। নিচের পাত্রে বলতে ধরো হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তাদের পাত্রে উপরের ধাতুগুলো তুমি রাখতে পারবা, কিন্তু কোনোভাবে উপরের ধাতুর পাত্রে নিচের লবণ রাখতে পারবা না। কিছু বুঝে নাই? যদি না বুঝে থাকে এবার নিচে খেয়াল করো, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। যেমন ধরো হাইড্রোজেনের নিচে থাকে কে, কপার। তাই কপারের পাত্রে তুমি হাইড্রোজেনের উপরের কোনো মৌল অথবা কপারের উপরের কোনো মৌল দিয়ে যে দ্রবণ তৈরি করা হয় সেটা রাখতে পারবা না। একইভাবে আয়রনের পাত্রে, কপার তো হাইড্রোজেনের নিচে, তার পাত্রে উপরের ধাতু রাখতে পারবা, কিন্তু আয়রন তো হাইড্রোজেনের উপরে, উপরের ধাতুর পাত্রে নিচের দ্রবণ রাখা যাবে না। এটা উপরের দিকে যারা থাকে তারা বেশি সক্রিয়, নিচের দিকে যারা থাকে তারা কম সক্রিয়, বিজারণ বিভাগ তো জানো। এবার একটা দেখো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এটা দিছে, এটা যদি অ্যানোড হয় ক্যাথোড হিসেবে কোনটিকে ব্যবহার করা যাবে, ক্যাথোড হিসেবে কোনটিকে আমরা ব্যবহার করতে পারবো। তো দেখো অ্যানোড তো দেওয়া আছে, ক্যাথোড হিসেবে আমি তাকেই বলবো যার বিজারণ বিভব সব থেকে বেশি। ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করবা, অথবা তোমার যদি সিরিয়াল মনে থাকে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজের, তাহলে সেটা থেকে তুমি বলতে পারবো কবাল্টের অবস্থান যেহেতু হাইড্রোজেন জিঙ্কের নিচে, সেজন্য সেই হবে ক্যাথোড। এখন আরো একটা বেরিয়ে করার টেকনিক আছে, যে এইগুলোর মধ্যে যার বিজারণ বিভব সব থেকে বেশি সেই ক্যাথোড হবে। তা বিজারণ বিভব মানে এখানে সবগুলো দেখো জারণ বিভব দেওয়া আছে না, 0 থেকে 2+, 0 থেকে 3+, তো এটা বিজারণ বিভব কি আসে, কবাল্ট 2+ থেকে যদি কবাল্ট করো -0.28 আসে। যেহেতু নেগেটিভ আসছে, এইটাই তো সর্বোচ্চ হবে, বাকি সবগুলোকে নেগেটিভ দাও, এটাই কিন্তু সর্বোচ্চ পয়েন্ট, নেগেটিভ 0.28 সর্বোচ্চ, সেজন্য এইটাই তুমি ক্যাথোড হিসেবে ব্যবহার করবা। প্রশ্ন আসে কিন্তু এই টাইপের। আচ্ছা, এখান থেকে তুমি বইয়ের কয়েকটা তড়িৎদ্বার বিভবের মান একটু পড়ো, আর তড়িৎদ্বার বিভবের নির্ভরশীলতা। তড়িৎদ্বার বিভবের নির্ভরশীলতা তিনটা বিষয়ের উপর মেইনলি ডিপেন্ড করে। একটা হচ্ছে ধাতুর প্রকৃতি, দুই নম্বরে ধাতব আয়নের ঘনমাত্রা, তিন নম্বরে দ্রবণের টেম্পারেচার। এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার এইখানটা একটু খেয়াল করো, কোষ সংকেত। একটা কোষের সংকেত লিখতে গেলে আমাদের তিনটা জিনিস লিখতে হয়, অ্যানোড লিখতে হয়, ক্যাথোড লিখতে হয়, লবণ সেতু লিখতে হয়, মাঝখানে থাকে লবণ সেতু। বাম পাশে অ্যানোড থাকে, অ্যানোডে আমরা জারণ দিব, ক্যাথোডে আমরা বিজারণ লিখি। তাহলে লবণ সেতুটাকে এভাবে প্রকাশ করা হয়। জারণ আমরা কিভাবে বুঝি, জারণ মানে জারণ মান বৃদ্ধি। দেখো 0 থেকে 2+ হয়েছে, জারণ মান বাড়ছে, তার মানে এটা অ্যানোড। এখানে দেখো 2+ থেকে 0, জারণ মান কমছে মানে বিজারণ হয়েছে, বিজারণ মানে তারা ক্যাথোড। এটাকে এভাবেও লিখতে পারি আমরা 2+ না লিখে, এই সালফেটটাকে বাদ দিলেই তো 2+ আসছিল, এই জন্য সালফেট সহ লিখতে পারি আমরা। এই দাগটা মানে তীর চিহ্ন। এবার একটু খেয়াল করো, জিঙ্ক থেকে কি হয়েছে, জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+ দিলাম, কি করছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করছে বলে এই জায়গায় দেখো আমরা -2টা ইলেকট্রন লিখছি। আর এই দাগটা মানে হচ্ছে তীর চিহ্ন। তাহলে এই যে জিঙ্ক 2+ এটা কিন্তু উৎপাদের আয়ন। উল্টা করে এখানে দেখো কপার 2+ থেকে 0 হচ্ছে, তাহলে কপার 2+ সে 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে কপার হচ্ছে, গ্রহণ করছে বলে এটা বিজারণ, মানে সে ক্যাথোড।
তাহলে মেইন বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস এটা আসছে। জিঙ্ক 2 প্লাস হচ্ছে উৎপাদক আয়ন, কপার 2 প্লাস হচ্ছে বিক্রিয়কের আয়ন। এইখান থেকে আমাদের ইসেল এর কনসেপ্টটা চলে আসে। ইসেল সমান আমরা কি জানি, তুমি যা জানো তাই। অ্যানোডে কি হয়, জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, এই দুইটার যোগফল। ইসেল মানে কি, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ। অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ। এবার তুমি যদি উল্টাতে চাও, মানে ধরো অ্যানোডের জারণ স্বাভাবিকভাবে হয়, জারণের পরিবর্তে তুমি বিজারণ করতে চাইলে চিহ্ন পরিবর্তন করে দিবা। এইভাবে টোটাল 4টা জিনিস হয়ে থাকে। ম্যাথ করার জন্য অলওয়েজ প্রথমটাই করবা। ম্যাথ করার জন্য সবসময় প্রথমটাই ফলো করবা। এবার ইসেলের ম্যাথ করার টেকনিক আছে, দেখো আমি দেখাই একটা। প্রথমত তুমি এই ইসেলের ম্যাথ কোন সূত্র দিয়ে করবে তো বলে দিলাম, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, এই সূত্র দিয়েই করবা। এবার তোমার কাজ হচ্ছে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড এটা বাছাই করা। এরকম যদি বিভব দিয়ে দেয় তখন তো বাছাই করা একটু সহজ। কি করবা, প্রথমে দুইটা একই ফরম্যাটে করে নিবা। একই ফরম্যাট বলতে হয় দুইটা বিজারণ বিভব আকারে করে নিবা, না হলে দুইটা জারণ বিভব আকারে করে নিবা। যখন দুইটাই জারণ বিভব আকারে করে নিবা তখন দেখবা যার জারণ মান বেশি সে হবে অ্যানোড, আর যার বিজারণ মান বেশি সে হবে ক্যাথোড। তাহলে এখানে খেয়াল করো, জিঙ্কের বিজারণ বিভব করে দেখো -0.76 দেওয়া আছে, সিলভারের বিজারণ বিভব দেখো +0.80। তো এখানে বড় কোনটা, বড় তো +0.80, কারণ প্লাসটা তো অবশ্যই বড় হবে। তাহলে সিলভারের যেহেতু বিজারণ বিভব বেশি, তার মানে সিলভারের বিজারণই হবে, তার মানে সিলভার হবে ক্যাথোড। উল্টা করে তার মানে বাকি থাকে এই জিঙ্ক হবে অ্যানোড। এবার তুমি সূত্র লিখবা, অ্যানোডে জারণ, তাই অ্যানোড তো জিঙ্ক, জিঙ্কের জারণ বিভব লিখতে হবে। জিঙ্কের দেওয়া আছে তো বিজারণ বিভব, এবার তুমি এখানে উল্টাই দিলে তুমি জারণ বিভবটা পেয়ে যাবা। তো এটা জারণ বিভব কি আসবে, +0.76। এরপর প্লাস সূত্র ক্যাথোডের বিজারণ, তা ক্যাথোডে তো বিজারণই দেওয়া আছে, তাহলে ওটা যোগ করে দিবা। সিম্পল ম্যাথ, কিন্তু এগুলা প্র্যাকটিস করলে এগুলা পারা যায়। আমি সেই টেকনিকটা এখানে বলেছি। এবার এই ম্যাথটা একটু খেয়াল করো, হচ্ছে 22-23 আসা কোশ্চেন। বিজারণ বিভব দেওয়া আছে, এটাতে বিজারণ বিভব দেওয়া আছে, তাই কে ক্যাথোড হবে, অবশ্যই এটা ক্যাথোড হবে। কোষের বিভব কত হবে, তুমি এখান থেকে ই সেলের ম্যাথ যদি করো কি হবে, অ্যানোডে জারণ, জিঙ্ক তো তোমার অ্যানোড, তাই জারণ বিভব কি হবে, উল্টে যাবে, +0.74 প্লাস ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ বিভবই দেওয়া আছে +0.73। ইসেলের ম্যাথ এর বাইরে তেমন আসার সম্ভাবনা নাই, আসলেও তুমি পারবা, এইগুলাই প্র্যাকটিস করতে হবে তোমাকে। আচ্ছা, এবার একটু আসো নার্নস্টের ইকুয়েশনটা আমরা যদি একটু দেখি। নার্নস্টের ইকুয়েশন, নার্নস্টের ইকুয়েশনটা তুমি শুধু মনে রাখবা, এখানে তোমার একটা কি লবণ সেতু সবকিছু দেওয়া থাকবে, দিয়ে এখানে দেখো প্রশ্নটা খেয়াল করো, কোশ্চেন দিয়ে উত্তরটা দিয়ে দিই। কোন গ্যালভানিক কোষ, মানে এর মধ্যে কোনটা দিয়ে তুমি ই সেলের মানটা বাড়াবা, অলওয়েজ মনে রাখবা। তার আগে নার্নস্টের ইকুয়েশনটা লিখতে হবে। নার্নস্টের ইকুয়েশনটা আমি এখানে দেখাইছি, তারপর ওখানে কোশ্চেনটার উত্তর দিই। এরকম যাই থাকুক, এটা নার্নস্টের ইকুয়েশন যদি তুমি লিখো, ই সেল সমান ই নট সেল, এখানে অলওয়েজ মাইনাস লিখবা, -RT/EF ইনটু লন, উপরে লিখতে হবে উৎপাদক আয়ন। উৎপাদক আয়ন কোনটা থাকবে, অ্যানোডে বাম পাশে যেটা থাকে, আমি কিন্তু এটা ডিটেইলস দেখায় আসছি। নিচে থাকবে বিক্রিয়কের আয়নটা। এবার তুমি চার্জ এক্সচেঞ্জ করবা, 3 এর জায়গায় 1, 1 এর জায়গায় 3, মানে যেখানে যা চার্জ থাকবে চার্জ গুলো পরিবর্তন করে দিবা। দেখো ক্রোমিয়ামের 3+ ছিল, সেই 3+ এর 3টা এখানে দিয়ে দিচ্ছি, সিলভারের 1 ছিল সেটা ক্রোমিয়ামের মাথায় দিয়ে দিয়েছি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি তুমি লিখো ওইভাবে লিখবা, এই জায়গায় তুমি স্থানান্তরিত করে দেবে। দেখো ম্যাগনেসিয়ামের 2+ ছিল, ম্যাগনেসিয়াম তো উৎপাদ এখানে আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, এবার 3 দিব এই ম্যাগনেসিয়ামের উপরে, ওই 2 দিব এখানে, ভিন্ন যদি চার্জ হয়। এবার কিভাবে কোষ বিভব বাড়াবে, ইসেলের মান কি, এই যে ইসেলের মান কিভাবে বাড়বে, অলওয়েজ মনে রাখবা, নিচেরটা বাড়াবো উপরেরটা কমাবো, উপরেরটা কমালে ইসেলের মান বাড়বে, নিচেরটা বাড়ালে ইসেলের মান বাড়বে। মনে হতে পারে ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে না, কিন্তু না, দেখো এটা যদি বাড়াও 1/টা কমবে, ওই কমা কমা, আর এই যে দেখো নেগেটিভ 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 পজিটিভ চলে আসবে, এই জন্য বাড়বে। তার নিচেরটা বাড়ালে বাড়বে, উপরেরটা কমালে কম, ওই উপরেরটা কমালে বাড়বে। আচ্ছা,
এখানে আমরা লবণ সেতু নিয়ে কথা বলতেছিলাম। লবণ সেতুর লবণগুলো মাস্ট জানতে হবে। এর মধ্যে উৎকৃষ্ট লবণ পটাশিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, লবণ সেতুর ভূমিকাটা কি, পূর্ণ ভেজ দিয়ে মনে রাখবা, বর্তনী পূর্ণ করবে, ভারসাম্য বজায় রাখে, নিরপেক্ষতা বজায় রাখে, এবং সে কি করতে পারে, আর একটা বড় কাজ হচ্ছে সে সংযোগ স্থাপন করতে পারে। আচ্ছা, ইসেল বললাম। ইসেলের এটাগুলা তোমরা জানো, এসএসসি থেকে পড়তেছো। ইসেলের মান পজিটিভ হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, সেক্ষেত্রে আমরা পাত্র রাখতে পারি না। ইসেলের মান নেগেটিভ হলে রাখা যাবে। ইসেলের মান 0 হলে সেটাকে আমরা মৃত কোষ বলি সাধারণত। সাথে সাথে তুমি গিবসের মুক্ত শক্তিটা পড়ে ফেলবা। ইসেলের ঠিক উল্টা, যেখানে ইসেলের মান পজিটিভ হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হচ্ছিল, এখানে ঠিক উল্টা। ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে কপারকে ব্যবহার করা হয়। অলওয়েজ, এটা ফিক্সড, কখনো চেঞ্জ হবে না। ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে জিঙ্ক আর ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে কপারকে, ক্যাথোড কপার, অ্যানোড জিঙ্ক। আর গ্যাস ইলেকট্রোডে প্লাটিনাম এবং গোল্ডকে ব্যবহার করা হবে। আর চাইলে আরো কয়েকটা পড়তে পারো। তুমি পড়তে পারো এখানে লেকলেস সেল বা লেকলেস কোষ। এই লেকলেস কোষ থেকে পড়তে হবে তোমাকে যে এই জায়গায় অ্যানোড হিসেবে জিঙ্ক ইউজ করা হয় আর ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে বা বিদ্যুৎ উত্তেজক হিসেবে ব্যবহার করা হয় এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড। আরেকটা কথা এখান থেকে মনে রাখবা, সদন নিবারক। এই সদন নিবারকে ব্যবহার করা হয় MnO2। এগুলো একটু দেখবা। লিথিয়াম SbO ব্যাটারিতে, ব্যাটারি থাকে হচ্ছে হার্টের পেসমেকারে। রিচার্জেবল ব্যাটারি কারা, এটা পড়তে হবে। হাইড্রোজেন ফুয়েল সেল, যেটাকে আমরা পরিবেশ বান্ধব ফুয়েল সেল বলি। এই হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেন আয়ন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, এটা তো জানো। আচ্ছা, এই ফুয়েল সেলে প্রকারভেদ আছে কিন্তু। অ্যালকালি ফুয়েল সেল আছে। এই ফুয়েল সেলে ফুয়েল হিসেবে হাইড্রোজেন অক্সিজেন ব্যবহার করা হয়। তড়িৎ বিস্তার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে এগুলাই পড়লে মোটামুটি এই অধ্যায় থেকে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে। আর ব্যাটারি টপিকটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এই কয়েকটা জিনিসই পড়েও ইনশাল্লাহ। এর বাইরে তেমন আর কিছু প্রয়োজন নাই। এবং তোমার কাজ হচ্ছে এরপরে এমসিকিউ সলভ করা। এমসিকিউ সলভ করার পরে দেখবা তুমি সবই পারতেছো ইনশাল্লাহ।